জি, আমি ভাবলাম আমাদের কথা হয়তো ভুলেই গেছেন। না না, আসলে কারখানার ঝামেলায় জড়িয়ে পড়েছিলাম, তাই আর আসবার সময় হয়ে ওঠেনি। বাবা কিন্তু আপনার কথা প্রায় বলেন। হ্যাঁ, কাকাবাবুর সঙ্গে একটা আলোচনার জন্য আজ আমাকে আসতে হবে। কিন্তু বাবা তো বাড়িতে নেই, রাতে ফিরবে। সে কি, তাহলে আজ তো আর দেখা হওয়ার সম্ভাবনা নেই? কেন আজ রাতটা এখানে থেকে যান না? অনেক দিন পর তো এলেন। না না, আমাকে এখনই চলে যেতে হবে, কারখানায় অনেক কাজ জমা হয়ে আছে। সারা জীবন শুধু কাজ নিয়ে থাকলেই হবে? এবার একটু সংসার পাতুন। সংসার সংসার বাঁচবার ইচ্ছা আপাতত নেই মিতা আমার। অনেক কষ্টে যে আমি কারখানা গড়ে তুলেছি, তাকে আরো অনেক বড় করে তুলতে হবে। শ্রমিকদের ভালো মন্দের কথা আমাকে চিন্তা করতে হবে। শ্রমিকদের জন্য এত চিন্তা করেন আপনি? শ্রমিকরাও তো মানুষ, তাদের স্বাদ আলাদা আছে, তাই তাদের সুখ দুঃখের কথা আমাকে চিন্তা করতে হবে। সত্যি আপনার মতো মানুষ হয় না রঞ্জন দা। আমাকে উচিত তুলো না বেটা, এখনই পরে গিয়ে দেখবে হাত পা ভেঙে বসে থাকবো, আর দেখবে তোমাকেই সেবা করতে হবে। সত্যি আপনার সেবা করতে পারলে নিজেকে আমি ভাগ্যবতী বলে করব। বেটা, আপনাকে আমি কিছু কি বলে বোঝাবো যে আপনাকে আমি কতখানি ভালোবাসি। স্ত্রীকে এ কথা শোভা পায় না বেটা। রঞ্জন দা, বিবাহিত বিবাহিত মেয়েদের পরপুরুষের চিন্তা করা মহাপাপ। যাও, শ্বশুরের ভিটে ফিরে গিয়ে স্বামীর সেবা যত্ন করো, তাদের সুখ দুঃখের অংশ নাও, আর দেখবে যে আনন্দ থেকে তুমি বঞ্চিত হয়ে আছো, সেই আনন্দে তোমার বুকের দিন ভরে উঠবে। রঞ্জন দা, কিন্তু আমি মেয়েদের পরম তীর্থস্থান হচ্ছে স্বামীর ঘর, সেখানে নিজেকে মানিয়ে নিয়ে ঘর সংসার করাকে, সেখানে মেয়েদের চিরন্তন ব্রত। কিন্তু সে মেয়েটা যা না করে স্বামীর ঘরকে অবহেলা অপেক্ষা করে বাপের বাড়ি চলে আসে, সে কোনো দিনও সুখী হতে পারে না। রঞ্জন দা, তোমার স্বামীর সঙ্গে ক্ষণিকের পরিচয় আমি বুঝতে পেরেছি, তিনি একজন দেবতুল্য মানুষ। সেই দেবতার মতো মানুষটাকে তুমি মনে আঘাত দিও না মিতা। অপরকে বঞ্চনা করলে নিজেকেও সেই বঞ্চনার আঘাতে একদিন ক্ষত বিক্ষত হতে হয়, ক্ষত বিক্ষত। রঞ্জন দা, আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করলো। কোন পুরুষ আমার মুখের দিকে একবার তাকালে, যারা নিজেকে ধন্য ধন্য মনে করে, আমার সঙ্গে একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলে, যারা আমার পেছনে হাজার হাজার টাকা খরচ করে, আমি নিজে ধরা দেওয়া সত্ত্বেও রঞ্জন দা আমাকে উপেক্ষা করে চলে গেল। দেখবো আমার এই রূপের কাছে তার অহংকার কতদিন বজায় থাকে। না না, আমার মনে কোনো অহংকার নেই মিতা, তাই আমি নিজেই চলে এলাম। তুমি কি ব্যাপার, আমাকে দেখে হঠাৎ ভূত দেখবার মতো চমকে উঠেছে? না না, মানে আমার উপর তোমার খুব অভিমান হয়েছে তাই না? তুমি বিশ্বাস করো মিতা, তুমি যেদিন আমার উপরে রাগ করে বাড়ি থেকে চলে এলে, সেদিন থেকে আজ পর্যন্ত একটা দিন আমার ভালোভাবে কাটেনি। কেন? প্রিয়ার বিরহে প্রিয় কি ভালোভাবে দিন কাটাতে পারি? তুমি যে আমার মনের মন্দিরে সর্বদাই বিরাজ করেছো মিতা। কেন? তুমি তো রোগীর চিকিৎসা করেই আনন্দ পাও। হ্যাঁ হ্যাঁ, হয়তো পাই, কিন্তু তোমাকে ঘরে ফিরে যখন তোমার এই সুন্দর মুখখানা আমি দেখতে না পাই, তখন যে আমার মনের অবস্থা কি হয় তা তোমাকে বলে বোঝাতে পারবো না। তাই মেয়েদের মন জয় করতে পুরুষরা এরকম ধরনের কথা সবসময় বলে। আমি তোমার স্বামী, আমাকে তুমি ওই পর্যায়ে ফেলো না মিতা। আহ! কি বলে মন স্থির করেছো সেটা বলো। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, তৈরি হয়ে নাও। না, আমি ওই গ্রামের মাটিতে কোনো দিন ফিরে যাব না। ভুল করো না মিতা, তুমি ভুল করো না। ভুল আমি করছি না, ভুল করেছো তুমি। আমি হ্যাঁ, আচ্ছা কি আছে ওই গ্রামে যেখানে তোমাকে পড়ে থাকতে হবে? আমি বাপিকে বলেছি, বাবা টাকা দিতেও রাজি হয়েছে। তুমি এখানে এসে একটা ডিসপিন জারি করো। না না মিতা না, শস্য সমালোচনার চন্দনপুর ছেলে এই চোখ ধাঁধানো শহরে আমি থাকবো না, কারণ চন্দনপুর আমার কৈশোরের প্রিয় ক্ষেত্র, আমার জন্মভূমি। সেই জন্মভূমি ছেড়ে আমি অন্য কোথাও থাকতে পারবো না মিতা। চলো মিতা চলো, আমার হাত ধরে তুমি তার স্থানে চলো। গ্রামে আর 5টা বধূর মতো দল বেঁধে কলসি থাকে, নদীর ঘাটে জল আনতে যাবে। লাল পাড় শাড়ি পরে প্রতিদিন সংসারের মঙ্গল কামনায় তুলসী তলায় প্রদীপ জ্বালাবে, আর আমি তো চোখ ভরে দেখবো তোমার মধ্যে আদর্শ পল্লী বধূর রূপ। না, না, মিতা আমি কোনোদিন ওই গ্রামের মাটিতে ফিরে যাব না। মিতা, তুমি চন্দনপুরের সেই বউ, তোমার গায়ে ঈশাদ মানায় না। ঈশাদে তুমি পাবে না স্বর্গীয় আনন্দ। স্বর্গীয় আনন্দ পেতে হলে তোমাকে
আদর্শ পল্লী বধূর সাথে সাজতে হবে, দেখবে তোমার জীবন তখন অন্যরকম মনে হবে। আর কিছু বলবার আছে? আমি জানি মিতা, আমার কথাগুলো শুনতে তোমার বিরক্ত লাগছে, কিন্তু তোমার ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আমাদের বিয়েটা যখন হয়েছে, আর এই বিয়ের ব্যাপারে তোমার মায়ের সঙ্গে আমার মায়ের 2 ছয়ের ছেলেবেলায় কথা ছিল। হ্যাঁ, মায়ের কথা রাখবার জন্যই তো আমি তোমাকে বিয়ে করেছি। তাহলে কেন তুমি গ্রামে থাকতে চাইছো মিতা? আর গ্রামে মেয়েদের স্বাধীনতা নেই, ঘরের কোণে তাদেরকে নির্দিষ্ট স্থানে তাদেরকে বন্দী হয়ে থাকতে হয়। আমি তা কিছুতেই পারবো না। বেশ, তুমি শহরে আধুনিক সভ্যতা নিয়েই থাকো, আমি ফিরে যাচ্ছি আমার জন্মভূমি বট অসথি জলের ছায়গ্রা শান্তি নির্চন্দনপুর গ্রামে, যেখানে নেই কোনো রং করা হাসি, নেই রং করা চাকচিক্য, আছে কেবল সকলকে আপন করে নেবার অন্তর উজাড় করা ভালোবাসা। যাবার সময় শুধু একটি কথা বলে যাই মিতা, বিবাহিতা মেয়েদের কাছে বাবার পরিচয় বড় নয়, বড় হলো শ্বশুরের পরিচয়। সেই শ্বশুরের ভিটা অপেক্ষা করে তুমি মনে করো দিন শান্তি পেতে পারো না, একটুখানি শান্তির আশ্রয়ের জন্য তোমাকে একদিন ফিরে যেতেই হবে চন্দনপুর গ্রামে। চন্দনপুর গ্রামে আমি কিছুতেই ওই চন্দনপুরে ফিরে যাব না। সেখানকার রুদ্ধ পরিবেশে আমার দম বন্ধ হয়ে আসে। আমি কিছুতেই ওই চন্দনপুরে ফিরে যাব না, না, না। হ্যালো, সেটি সম্মানিত যাত্রাপতি দর্শক